জয়ন্তীলাল একজন ব্যবসায়ী ছিল, যার শহরে অনেক দোকান ছিল। প্রত্যেক দোকান দিয়ে ও ভাড়া পেত। আরে ভবানী, আমি ভাবছি আমাদের পাশের দোকানে কিছু খাবার ব্যবসা করব। চিন্তাধারাটা তো ভালোই। কাকে খুঁজবো যে ভালো জল খাবার বানাতে পারে? আমি একটা মহিলাকে জানি, ও বিধবা, কিন্তু ওর মতন দই কচুরি কেউ বানাতে পারবে না। একদম সুস্বাদু, একবার খেলেই গ্রাহকের ভিড় উপচে পড়বে। ও কি আমাদের দোকানে দই কচুরি বানাতে পারবে বলে মনে হয়? ও আমার গ্রামের, ওর একটা ছেলেও আছে। ওদেরকে এখানে থাকার জন্য জায়গা দিতে হবে, তাহলে তো নিশ্চয়ই আমাদের সঙ্গে কাজ করবে। ঠিক আছে, তুমি ওকে বলো, আমরা লাভ অর্ধেক অর্ধেক ভাগ করে নেব, তারপর দেখা যাবে খনি। ঠিক আছে। পরের দিন ভবানী নিজের গ্রামে গেল সীতার সাথে দেখা করতে। আরে আপনি আসুন আসুন। কেমন আছিস তুই? আমি তো ভালো আছি, আপনি বলুন। তোর জন্য একটা কাজ আছে। হ্যাঁ হ্যাঁ বলুন না। তোর দই কচুরি পুরো গ্রামে বিখ্যাত। আমি চাই যে তুই শহরে আমার দোকানে দই কচুরি বানিয়ে বিক্রি করিস। যা লাভ হবে আমরা দুজনে ভাগ করে নেব। হ্যাঁ ভালোই তো দিদি, আমি রাজি, কিন্তু আমি শহরে কোথায় গিয়ে থাকবো? আমি তারও ব্যবস্থা করে রেখেছি, তুই শুধু তোর ছেলের সাথে শহরে চল। ঠিক আছে। সীতা নিজের দরকারে সমস্ত জিনিস নিয়ে নিল আর ভবানীর সাথে শহরের জন্য রওনা দিল। এখানে ভবানী সীতাকে একটা ঘর দিয়ে দিল। সীতা আর ওর ছেলে ওই ঘরে থাকতে লাগলো। দোকানে কচুরি বানানো আর বিক্রি করার সব ব্যবস্থা হয়ে গেল। সীতা আর ওর ছেলে মিলে কচুরি বানাতে থাকতো আর ভবানী কাউন্টারে বসে টাকা নিত। এক গ্রাহক দই কচুরি কিনলো আর সেটা খেলো। আপনার দোকানের দই কচুরি তো খুবই সুস্বাদু। হ্যাঁ হ্যাঁ আমি জানি। সীতার দই কচুরির স্বাদ অনেক গ্রাহকের পছন্দ হলো। এক সপ্তাহ পর ভবানী লাভের হিসাব করছিল আর সীতাকে লাভ থেকে অর্ধেক টাকা দিয়ে দিল। ধন্যবাদ দিদি। ঠিক আছে। আর অর্ধেক লাভ নিয়ে ভবানী নিজের বাড়িতে গেল। এই না, এই সপ্তাহের লাভ। বাহ, এতগুলো টাকা! গ্রাহকদের সীতার বানানো দই কচুরি খুব ভালো লেগেছে। ভালোই তো। সীতা আর ওর ছেলে শ্যাম দুজনে মিলে দই কচুরি বিক্রি করত আর ভবানী কাউন্টারে বসে শুধু টাকা নিত। প্রত্যেক সপ্তাহে ভবানী লাভের অর্ধেক সীতাকে দিয়ে দিত। কিছু মাস ধরে এরকম ভাবেই চলছিল। একদিন জয়ন্তীলালের মনে একটা ভাবনা এলো। দিনের পর দিন আমাদের লাভ বেড়েই চলেছে। সে তো নিশ্চয়, কিন্তু আমরা এই লাভ তো অর্ধেকই পাবো। হ্যাঁ, কিন্তু এতে আমরা করবইটা বা কি? সীতার হাতে স্বাদ আছে, এই জন্যই তো আমাদের এই কচুরি এত বিক্রি হচ্ছে। তাহলে আমরা যদি সীতাকে লাভের বদলে রোজগারটাই দিই, এতে আমাদের লাভও বেড়ে যাবে। সেটাও ঠিক, আমি আজকেই ওর সাথে কথা বলছি। ভবানী সীতার সাথে কথা বলতে এলো। কি হলো দিদি, আপনি এখানে? সীতা, আজকাল জিনিসপত্রের দাম বেড়েছে, তুই তো জানিসই যে দোকানটাও আমার, তাই অর্ধেক লাভে আমার হচ্ছে না। একটা কাজ করি, আমি তোকে রোজ টাকা দিয়ে দেব, রোজের 300 টাকা। দিদি, কিন্তু আমাদের কথা তো অর্ধেক লাভের হয়েছিল, এখন আপনি কথা থেকে সরে যাচ্ছেন। মনে হয় তোর মনে লোভ জন্মেছে। লোভ আমার মধ্যে না, আপনার মধ্যে এসেছে দিদি। এখন যখন আপনার দই কচুরি বেশি বিক্রি হচ্ছে, তখন বেশি টাকার লোভে আপনি আমাকে কম পয়সায় দেওয়ার ব্যাপারে ভাবছেন। এখন তুই আমার কথার উপর কথা বলবি? আমার ভুল ছিল যে আমি তোকে গরিব ভেবে এখানে নিয়ে এসেছি, থাকার জন্য ঘর দিলাম, কাজ দিলাম। এতে ভুলই বা কি দিদি? আমি তো শুধু আমার অধিকার চাইছি। সারাদিন আমি আর আমার ছেলের দোকানে কাজ করি, অর্ধেক লাভ তো আমাদের অধিকার, তাই না? এক্ষুনি বেরিয়ে যা এখান থেকে, আমি অন্য কাউকে কাজে রেখে দেব। সীতা আর শ্যাম ওই সময় ওখান থেকে চলে গেল।
হাঁটতে হাঁটতে ওরা দুজন একটা পার্কে পৌঁছালো। সীতা পার্কের বেঞ্চিতে বসে পড়ল। এবার আমাদের দুজনকে আবার গ্রামে ফিরতে হবে। মা, আমরা যদি নিজেদের দই কচুরি ঠেলা গাড়ি দিয়ে কেমন হয়? কিছু টাকা তো আমাদের কাছেই আছে। সেটা তো ভালোই, কিন্তু আমরা থাকার ব্যবস্থা কোথায় করব? দেখা যাক মা। সীতা আর শ্যাম একটা কুঁড়ে ঘর ভাড়াতে পেয়ে গেল, আর তারপর বাদবাকি টাকা দিয়ে ওরা একটা ঠেলা গাড়ি কিনলো, আর ওই ঠেলা গাড়িতে দই কচুরি বিক্রি করা শুরু করলো। একটা দই কচুরি দাও না বোন। এক্ষুনি দিচ্ছি। সীতার ঠেলা গাড়িতে গ্রাহক আসতে থাকে, আর ওর দই কচুরির স্বাদে প্রশংসাও করতে থাকে। দিদি, আপনার দই কচুরি খুব সুস্বাদু। ধন্যবাদ, আমি তো রোজ খেতে আসবো। হ্যাঁ, নিশ্চয়ই আসবেন। প্রথম দিন ওদের খুব ভালো রোজগার হয়েছিল। এই টাকা তো ভবানী দিদির অর্ধেক লাভের থেকেও বেশি। আর এটা পুরো আমাদের মা। হ্যাঁ, এরকম চলতে থাকলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। সীতা আর শ্যাম রোজ নিজের ঠেলা গাড়িতে দই কচুরি বিক্রি করতে থাকলো। দিনের পর দিন ওদের গ্রাহক বেড়েই যাচ্ছিল। সীতা আর শ্যাম জীবন পাত করে খাটছিল, আর এই জন্য ওদের লাভও বেড়েই চলেছিল। মানে ভবানী নিজের দোকানে অন্য মহিলাকে কাজে রেখে দিয়েছিল। আরে দিদি, খারাপ ভেবো না, এই স্বাদ আগের মতো আর ভালো নেই। খাবার হলে খাও, নয়তো চলে যাও। এক তো ভবানীর কচুরির স্বাদ ভালো ছিল না, অন্যদিকে ও লোকেদের সাথে ভালো কথাও বলতো না, আর এই জন্য ওদের ব্যবসা ডুবতে বসেছিল। 1 মাসের মধ্যেই গ্রাহক কমে গেল। এবার ভবানীর লাভ তো বাদ দাও, যেটা লাগছিল সেটা উঠছিল না। এই সপ্তাহে কোনো লাভ হয়নি। আমার মনে হয় তোমার কচুরির ব্যবসা বন্ধ করে দেওয়া উচিত। আমি ওই দোকানটাকে ভাড়াতে দিয়ে কিছু তো লাভ করেই নেব। হয়তো এটাই ঠিক হবে। ভবানী দই কচুরির দোকান বন্ধ করে দিল, আর এখানে সীতা আর শ্যাম এত উন্নতি করছিল যে ওরা একটা দোকান ভাড়াতে নিয়ে নিল। সীতা আর শ্যামের পরিশ্রম সফল হচ্ছিল, আর ওই লোভী জয়ন্তীলাল আর ভবানীর লোভ ওদের উপরই ভারী হলো। ওদের দই কচুরির দোকান বন্ধ হয়ে গেল। এই জন্য বলে, সততা সব থেকে উচিত নীতি। যদি ভবানী আর জয়ন্তীলাল সীতাকে অর্ধেক লাভ দিত, তাহলে আজ ওদের লাভও অনেক গুণ বেড়ে যেত। কিন্তু লোভ ওদের নৌকা ডুবিয়ে দিল। রামগড় গ্রামে সরিতা নামে এক সবজিওয়ালি বাস করত। ও বাড়ি বাড়ি গিয়ে সবজি বিক্রি করত। তাজা সবজি নিয়ে নাও, তাজা সবজি নিয়ে নাও। বোন, 1 কিলো টমেটো দাও। আর পেঁয়াজ কত করে গো? আজ তো পেঁয়াজ শেষ হয়ে গেছে, কাল নিয়ে আসবো। তাজা সবজি নিয়ে নাও, তাজা সবজি। এইভাবেই সরিতা এক এক বাড়ি গিয়ে সবজি বিক্রি করত। সকলে ওর থেকে কিছু না কিছু সবজি কিনত। বিকেল পর্যন্ত ওর সব সবজি বিক্রি হয়ে যেত, আর ক্লান্ত পরিশ্রান্ত সরিতা সব টাকা নিয়ে বাড়ি ফিরে আসতো। আজ তো সব সবজি বিক্রি করে 2 গুণ লাভ হয়েছে। সবজি বিক্রি করে যে লাভ হয়েছিল তাতে সরিতার উৎসাহ বেড়ে গেছিল। ও ভাবলো যে ও মন্ডি থেকে আরও সবজি কিনে নিয়ে আসবে আর নিজের ব্যবসা বাড়াবে। দাদা, এই পেঁয়াজের তো প্রচুর দাম। সরিতা বোন, বাজারে পেঁয়াজের খুব অভাব, এই জন্য পেঁয়াজের দাম 4 গুণ বেড়ে গেছে।
ব্যবসায়ীর কথা শুনে সরিতার মনে লোভের সৃষ্টি হলো। যদি বাজারের সব পেঁয়াজ আমি কিনে ফেলি, তাহলে সকলকে আমার থেকেই পেঁয়াজ কিনতে হবে। তারপর আমি আমার মন খুশি দামে পেঁয়াজ বিক্রি করে অনেক অনেক ধনী হয়ে যাব। দাদা, আপনি এক কাজ করুন, এই পুরো টাকাটার আমাকে পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ কিনে সরিতা সব পেঁয়াজ নিজের বাড়ি নিয়ে গেল ও মনে মনে এগুলোকে বিক্রি করে ধনী হওয়ার স্বপ্ন দেখছিল। ভাবতে ভাবতে সরিতার লোভ আরো বেড়ে গেল। ও ভাবলো ও আশেপাশের সব গ্রামেরই পেঁয়াজ কিনে নেবে, তাহলে তো সকলকে ওর থেকেই পেঁয়াজ কিনতে হবে। কিন্তু আমার কাছে আর পেঁয়াজ কেনার টাকা নেই। সরিতা কিছুক্ষণ ভাবলো আর তারপরে নিজের আলমারি থেকে নিজের দামি সোনার গয়না বের করলো। এগুলো বিক্রি করে আমি পেঁয়াজ কিনবো। সরিতা পরের দিন বাজারে গেল আর গয়না বিক্রি করে যা টাকা পেয়েছিল ও সেই টাকা দিয়ে আশেপাশের সব গ্রামের বাজারের পেঁয়াজও কিনে নিয়েছিল। এখন তো আমার কাছে ছাড়া আর কারুর কাছে পেঁয়াজ নেই। এবার সকলকে আমার মন খুশি দামে পেঁয়াজ কিনতে হবে। সরিতা সব পেঁয়াজ বাড়ি নিয়ে এলো আর সেগুলো একটা অন্ধকার ঘরে রেখে দিল। এখন কিছুদিন লোকেদের একটু মুশকিলে ফেলি, সঠিক সময়ে এগুলোকে 10 গুণ দামে বিক্রি করব। এবার এখানে একটা তালা লাগিয়ে দিই, যাতে আমার পেঁয়াজ কেউ চুরি না করে নেয়। পেঁয়াজের অভাবে সারা গ্রাম অস্থির হয়ে উঠেছিল। সারা গ্রামে কোথাও পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। সরিতাও বাড়ি বাড়ি গিয়ে সবজি বিক্রি করছিল। তখনও লোকেদের পেঁয়াজের জন্য অস্থিরতা দেখল। সরিতা বোন, তোমার কাছে পেঁয়াজ আছে? পেঁয়াজ নিয়ে তো চলে আসবো, কিন্তু প্রচুর দাম লাগবে। দাম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, শুধু পেঁয়াজ চাই। মনে হচ্ছে পেঁয়াজের দাম উসুল করার সঠিক সময় এসে গেছে। সরিতা খুব খুশি মনে নিজের বাড়ি ফিরে এলো। ও ভাবলো ও সব পেঁয়াজ বিক্রি করে খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাবে। সরিতা চাবি বের করলো আর যেই না ও ওই ঘরের দরজাটাকে খুললো, ওখান থেকে পেঁয়াজ পচে যাওয়ার খুব খারাপ গন্ধ বেরোচ্ছিল। এত গন্ধ! এ তো পেঁয়াজ পচে যাওয়ার গন্ধ মনে হচ্ছে। সব পেঁয়াজ তো পচে গেছে। সরিতা ভুলে গেছিল যে ও যে ঘরে পেঁয়াজ রেখেছিল ওই ঘরটা স্যাঁতস্যাঁতে আর অন্ধকার ছিল। বাতাস আসা যাওয়ার একটা ফাঁকও ছিল না। অন্ধকার ঘরে আলো বাতাসের অভাবে সব পেঁয়াজ পচে গেছিল আর ওগুলো থেকে খুব বাজে গন্ধ বেরোচ্ছিল। এই দেখে সরিতা নিজের মাথায় হাত চাপড়াতে শুরু করলো। হে ভগবান, সব পেঁয়াজই তো পচে গেছে। আমার সব টাকা নষ্ট হয়ে গেল। আমি ধনী হতে পারবো না। লোভে পড়ে সরিতা নিজের সব জমানো টাকা আর গয়না বিক্রির টাকা দিয়ে পেঁয়াজ কিনে ফেলেছিল। কিন্তু ওর বোকামোর জন্য পেঁয়াজ
পচে গেছিল। লাভ হওয়ার জায়গায় উল্টো ওর বড় লোকসান হয়ে গেল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে আমাদের লোভ করা উচিত নয়। লোভ করলে মানুষের লোকসানই হয়, যেমন এই সবজিওয়ালির হয়েছে। যে মানুষ পরিশ্রম করে আস্তে আস্তে এগোয়, সফলতা তারই কাছে যায়। সবজি নেবে গো, সবজি, তাজা সবজি আছে নেবে? লাল টমেটো, টাটকা সব শাকসবজিও আছে। মীরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সবজি বিক্রি করত। রোজ গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পথে ওর নজর একটা বড় সবজির বাগানের ওপরে পড়ত। কত বছর হয়ে গেল আমি এই সবজির বাগান দেখেই যাচ্ছি। মীরার স্বপ্ন ছিল যে ও ওই বাগানটা কিনবে আর ওখানে ও নিজেই সবজি চাষ করবে। কিন্তু মীরার পরিস্থিতি ছিল অত্যন্ত খারাপ। মীরার একটা ছোট্ট ছেলে ছিল, যার লালন পালনের সম্পূর্ণ দায়িত্ব মীরার ওপরেই ছিল, কারণ মীরার স্বামী কিছু বছর আগে মারা গিয়েছেন। কোনো একদিনের কথা। সবজি চাই গো, সবজি, টাটকা শাকসবজি আছে লাগবে? লাল টমেটো, অন্য সব শাকসবজিও আছে টাটকা। আর ঠিক তখনই বিমলা নামের এক ঘি বিক্রেতা এলেন। আরে ও মীরা, কি খবর? সব ভালো গো, তুমি বলো, তোমার সব খবর ভালো? সব ঠিক আছে। তুমি কি শুনেছো? আরে ওই যে সবজির বাগানের মালিক গো একজন খদ্দের খুঁজছে। যদি আমার কাছে অতগুলো টাকা থাকতো তাহলে আমি আজকেই সেই বাগানটা কিনে ফেলতাম। মীরার ওই সবজির বাগানটা এত পছন্দ ছিল যে ও সোজা বাগানের মালিকের কাছে চলে গেল। আচ্ছা দাদা, শুনলাম আপনি নাকি বাগানটা বিক্রি করতে চান? হ্যাঁ, এখন আমি বুড়ো হয়ে গেছি, বাগানের দেখাশোনা করতে পারি না, সেই জন্য বিক্রি করে দিচ্ছি। তুমি কি সেটা কিনতে চাও? হ্যাঁ দাদা, কিন্তু জানি না আমি কিনতে পারবো কিনা। আপনি এটাকে কত দামে বিক্রি করতে চান? আমার এর জন্য 500 মুদ্রা চাই। ও বাবা, এ তো অনেক দাম। আমার কাছে তো মাত্র 200 মুদ্রা আছে। 200 মুদ্রা ভীষণই কম। আমি 400 মুদ্রার কমে বিক্রি করব না। দাদা, যদি আমি আপনাকে এখন 200 মুদ্রা দিয়ে দিই আর আগামী 4 মাস পর্যন্ত প্রত্যেক মাসে 50 করে যদি মুদ্রা দিই, তাহলে আপনি কি আমার কাছে এই বাগানটা বিক্রি করবেন? বাগানের মালিক ভাবলেন, ঠিক আছে, পরের 4 মাস ধরে তুমি আমায় 50টা করে মুদ্রা দেবে। মীরা খুব খুশি হলো, কারণ খুব তাড়াতাড়ি ও ওর স্বপ্নের বাগান পেয়ে যাবে। তারপরে আর কি, মীরা আরো বেশি পরিশ্রম করতে লাগলো। ও রোজ আরো বেশি সবজি কিনে বিক্রি করতে শুরু করলো। এর ফলে ও অনেক বেশি টাকা রোজগার করতে লাগলো। রোজ মীরা একটু একটু করে টাকা জমাতে লাগলো। এরপর থেকে মীরা বিকেল বেলাও গ্রামে ঘুরে ঘুরে আরো বেশ কিছু জিনিস বিক্রি করতে শুরু করলো। 1 মাস পরে মীরা বাগানের মালিককে 50 মুদ্রা দিল। মীরা খুব খুশি ছিল। মীরা রোজ কঠোর পরিশ্রম করতেই থাকলো। ও সকালে সবজি আর বিকেলে অন্যান্য জিনিস বিক্রি করতে থাকলো। দেখতে দেখতে মীরা আগামী 4 মাসের মধ্যে বাগানের মালিককে তার সব পাওনা মিটিয়ে দিল। খুব ভালো মীরা, এখন এই বাগান তোমার হলো। এটাকে ভালো করে যত্ন করো। মীরা তার বাগান কেনার স্বপ্নটা পূরণ করে ফেলল। এখন থেকে মীরা তার নিজের বাগানেই সবজি চাষ করতে শুরু করলো।
আর অন্যান্য সবজি বিক্রেতারা মীরার কাছ থেকে সবজি কিনে নিয়ে যেতে লাগলো। মীরার পরিশ্রমী ওর জীবনকে আরো সুন্দর করে তুলল। আর ওর ছেলেও ভালো স্কুলে পড়াশোনা করতে লাগলো। আর মীরার জীবন সুখের হয়ে গেল। এই জন্যই বলে, যেসব মানুষ পরিশ্রম করে তারা কখনোই হারে না। একটা গ্রামে লীলা নামের এক দুধওয়ালি ছিল। লীলার কাছে দুটো গরু ছিল, যাদের থেকে ও রোজ অনেকটা করে দুধ পেত। দুধ নেওয়া হয়ে যাওয়ার পর সে গ্রামে গ্রামে গিয়ে সেই দুধ বিক্রি করত। লীলার এক বান্ধবী ছিল, মিনা, যার বিয়ে গ্রামের এক বড় ব্যবসায়ীর সাথে হয়েছে। লীলা যখনই সেই গ্রামে যেত তখনই সে তার ওই বান্ধবীর বাড়িতে যেত গল্প করার জন্য। একদিন লীলা তার সেই বান্ধবীর সাথে দেখা করতে গেল। মিনা, মিনা, আসছি লীলা। কি ব্যাপার, আজকে এত সেজেগুজে ঘুরে বেড়াচ্ছিস যে? আরে আজকে আমার স্বামীর কয়েকটা বন্ধু বান্ধব আমাদের বাড়িতে আসছে। আচ্ছা, আরে হারটা তো দেখছি নতুন। হ্যাঁ, ও কালকে এটা উপহার দিয়েছে। কি সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর হার। কত দাম বলতো? এই ধর 1000-2000 টাকা। 1000-2000? বাবারে, আমি তো স্বপ্নেও কোনোদিন ভাবতে পারবো না। ওরে বোকা, খুব বেশি টাকাও নয় কিন্তু। যখন তোর বিয়ে হবে তখন তোর স্বামীও তোকে এইরকম হার উপহার দেবে। লীলা হারের দামটা শুনে চিন্তায় পড়ে গেল। লীলা মিনার বাড়ি থেকে বেরিয়ে যায়। সারা রাস্তায় হাঁটতে হাঁটতে সে ওই হারটা সম্বন্ধেই ভাবছিল। আমিও কি কোনোদিন মিনার মতো সোনার হার পরতে পারবো? ওর বিয়েটা তো খুব বড়লোক ব্যবসায়ীর সাথে হয়েছে। উনি ওকে দামি দামি সোনার হার উপহার হিসেবে দিতেই পারেন। কিন্তু আমার কি হবে? আমার বিয়ে যদি কখনো কোনো গরিবের সাথে হয় তাহলে? তার থেকে বরং আমিই নিজে থেকে টাকা জমিয়ে এরকম হার বানিয়ে নিই। কিন্তু আমার কাছে টাকা পয়সা জমেটাই বা কোথায়? লীলা এইরকমই সব ভাবতে ভাবতে হেঁটে এগিয়ে যাচ্ছিল। তখন হঠাৎই তার চোখ পড়ে নদীর পাড়ে বসে একজন দুধে জল মেশাচ্ছে, যার নাম হলো নথু। এ তো চোখের সামনে দুধে জল মেশাচ্ছে। ওর কাছে দুটো বাড়িও আছে। আমারও বোধহয় তাহলে ওরই মতো দুধের মধ্যে জল মিশিয়ে বিক্রি করা উচিত। এইভাবে আমি প্রচুর টাকা রোজগার করতে পারবো। এইরকম ভেবে লীলা খুব খুশি হয়ে গেল। পরের দিন লীলা রোজের মতো গরুদের থেকে দুধ দুইয়ে নিল আর তারপর তার মধ্যে অর্ধেক জল মিশিয়ে দিল। লীলা সেই দুধ নিয়ে গ্রামে গেল। ও সেই দুধ গ্রামের সবাইকে বিক্রি করলো। এবার তার কাছে দ্বিগুণ টাকা ছিল। আরে বাহ, আজকে তো আমি দুগুণ টাকা রোজগার করেছি। আর এইভাবেই চলতে থাকলে তাহলে তো আমি খুব তাড়াতাড়ি হার কিনে ফেলতে পারবো। লীলা রোজই এরকম দুধে জল মিশিয়ে বিক্রি করতে থাকে। ও খুব খুশিতে ছিল, কারণ এখন ও বেশি টাকা উপার্জন করছে। এরকমই একটা দিনের কথা। লীলা নদীর ধারে বসে তার উপার্জনের অর্থ গুনছিল। 201, 202, 203। আরে বাহ, আমার কাছে তো 200-র থেকেও বেশি টাকা আছে, তাও আবার এক মাসে। তার মানে হলো আর মাত্র 5 মাসেই আমি ওই হারটা কিনে ফেলতে পারবো। লীলা খুব খুশি ছিল। সে নদীর ধারে বসে একটু বিশ্রাম করবে ভাবল। যখন লীলা নদীর ধারে বসে ঘুমিয়ে পড়ে তখন সেখানে এক বাঁদর আসে আর সে লীলার অর্থের থলিটা তুলে নেয়। হঠাৎ লীলার ঘুম ভাঙে। আমার টাকা, এই আমার টাকা ফিরিয়ে দে বলছি।
বাঁদর সেই থলেটা জলের মধ্যে ফেলে দেয়। আর এই দেখে লীলা খুব কাঁদতে থাকে। আমার টাকা, আমাকে আমার টাকাটা ফেরত দাও, কেউ আমার টাকা আমাকে ফিরিয়ে দাও। তখনই সেখানে জলদেবতা প্রকট হন। কি হয়েছে লীলা? আমার টাকার পুটলিটা নদীতে পড়ে গেছে। তোমার টাকা? হ্যাঁ, আমার পরিশ্রমের টাকা। তুমি কি সত্যিই পরিশ্রম করেছিলে? আমি ওই হারের জন্য। ওটা তোমার পরিশ্রমের টাকা ছিল না, সেই কারণে ওটা তোমার প্রাপ্য নয়। তুমি দুধের মধ্যে জল মিশিয়ে লোককে ঠকিয়ে ওই টাকা উপার্জন করেছো। ওটা পাপের উপার্জন ছিল। আমি বুঝতে পেরেছি প্রভু, আমায় আপনি ক্ষমা করে দিন। আমি আর কোনোদিনও মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জন করব না। লীলা এবার তার ভুলটা বুঝতে পারে, আর এর থেকে সে এই শিক্ষা পায় যে লোভের বশে কাউকে ঠকিয়ে কখনোই ভালো কিছু পাওয়া যায় না। কমলাপুরের নামের একটা গ্রাম ছিল, যেখানে লক্ষণ তার মেয়ে রিমার সাথে থাকতো। রিমার ছোটবেলাতেই ওর মা মারা যাওয়ার কারণে লক্ষণ রিমার খেয়াল রাখার জন্য দ্বিতীয় বিয়ে করে। লক্ষণ খুব খুশি ছিল। ও ভেবেছিল রিমা আবার মায়ের ভালোবাসা পাবে, কিন্তু সবকিছু এর বিপরীতই হলো। শিল্পা রিমাকে দিয়ে সব ঘরের কাজ করাতো, বাসন কাপড়, এমনকি নিজের হাত পাও টেপাতো। সারা দিন নিজের সেবা করাতো। সব কাজ রিমাকে দিয়েই করাতো। লক্ষণ এই বিষয়ে কোনো কিছুই জানতো না। এখনো অবধি শুয়ে আছিস? উঠে পড়, কত কিছু কাজ আছে। সারা দিন ঘরে বোঝার মতো পড়ে থাকিস, কাজ তো এতটুকুও করিস না। সকাল সকাল তুমি আমায় কিছু বলো না। সারাদিন যদি আমি এমনি বসে থাকতাম তাহলে এতগুলো কাজ কে করে? মুখ চালানোতে তো কেউ তোমার থেকে প্রথম হতে পারবে না। আসতে দাও তোমার বাবাকে, আজকে আমি সব ঘটনা ওনাকে বলবো। বলো বলো, আমি কি বাবাকে ভয় পাই? আমিও সোজাসুজি বলবো। আমি কি কারোর থেকে কম নাকি? আগে বাবাকে আসতে তো দে, তারপর দেখিস। আমিও উল্টে তোমার নালিশ করে দেব যে তুমি সারাদিন মোবাইল নিয়েই থাকো, একদম কোনো কাজের নয়। সহ্য করারও একটা সীমা আছে। সারাদিন আরাম করো তুমি, আসতে দাও বাবাকে। বিকেল বেলায় লক্ষণ নিরাশ হয়ে বাড়ি ফিরছিল। লক্ষণের গোবেচারা মুখ দেখে শিল্পা বলল, কি হলো? তোমাকে তো নিরাশ দেখাচ্ছে, কিছু হয়েছে নাকি? কেউ কি কিছু বলেছে তোমায়? রিমা, কিছু জল আর খাবার কিছু নিয়ে আসো। আরে কি বলি বলো তো গিন্নি, কেউ কিছু বলেনি তো, কিন্তু মালিক আমাদেরকে কাজ থেকে বের করে দিয়েছে। আরে আমাদের পুরো কোম্পানি বন্ধ হতে চলেছে। কোম্পানির লোকসান হওয়ার ফলে বুঝেছো, আমাদের মালিকের অনেক ক্ষতি হয়ে গেছে গো। আর সেই জন্যই উনি অনেক পুরনো আর নতুন কর্মচারীদের কাজ থেকে বের করে দিয়েছেন। এ আবার কি কথা? তুমি তো ওখানে অনেক দিন ধরে কাজ করছো। যদি কাজ চলে যায় তাহলে আমরা খাবো কি? হে ভগবান! আমাদের মেয়ে এখন বড় হচ্ছে, কিছু পয়সা ওর বিয়ের জন্য জমিয়ে রেখেছিলাম, আর তারই ব্যবহার করে কিছু একটা ব্যবসা আমাকে করতে হবে গো। বাবা, আমরা তো বড়াপাওয়ের ব্যবসা খুলতে পারি। বড়াপাওয়ের ব্যবসা খুব চলবে। আমি দেখেছি বড়াপাওয়ের ব্যবসা খুবই সস্তা আর ভালো হয়, আর মানুষের কম টাকায় পেট ভরে যায়। আর সস্তা হওয়ার কারণে মানুষ এটা সারাদিন খেতে পারে। ব্যবসায় কি হবে? তুমি কোনো কাজই খুঁজে নাও, বড় এসে বড় পায়ের ব্যবসা করাতে। গিয়ে নিজের কাজ কর না। আরে না, ও একদম ঠিক কথাই বলেছে। বড় পাওয়ার ব্যবসা খুব ভালো চলবে, বুঝেছো? আমি এর জন্য এক্ষুনি একটা উপায় খুঁজে বের করি। হ্যাঁ বাবা, এই ব্যবসায় তোমায় কেউ সাহায্য করুক বা না করুক, আমি নিশ্চয়ই করব। কেউ করুক বা না করুক, কি বলতে চাও তুমি? আমিও আমার স্বামীকে সাহায্য করব। সেটা তো আমি জানি যে তুমি কিভাবে সাহায্য করবে। সব কাজ আমাকে দিয়েই করাবে তুমি, সব জানি আমি।
রিমার কথা শুনে লক্ষণ বড় পাওয়ের ব্যবসা করা শুরু করলো। এখানেও শিল্পা সব কাজ রিমাকে দিয়েই করাতো। সবাইকে বড়া পাও দেয়া থেকে বড় বড় বাসন মাজা অবধি সবকিছু রিমাই করত। শিল্পা তো শুধু রানীর মতো ওখানে বসে থাকতো। পুরো 1 মাস কেটে গেছিল। লক্ষণ চাইতো এবার যেন রিমা স্কুলে ভর্তি হোক। তখন শিল্পা বলল, নতুন স্কুল টুল এসব কিচ্ছু না, আমাদের আরেকটা বড়া পাওয়ের ঠেলা খোলা উচিত। রিমা পরের বছর তো পড়তে পারে। তোমার মনে হয় না তুমি ওর দিকে একটু বেশি মন দিচ্ছ? আমাদের বাচ্চা যদি হতো তাকেও কি তুমি এত মন দিতে? আরে আমি জানি যে বাড়ির সব কিছু কাজ দোকানে তো একাই করে, আর তুমি ওকে দিয়ে সব কাজগুলো করাও। আরে ওই তো হলো যে আমাদের দোকানের আসল মা লক্ষ্মী। যদি ওই সব করে তাহলে আমি কি করি? তোমার জন্য তো আমি বোঝা। দোকানটা আমারই, আমি ওখানে এত কাজ করে এটাকে সফল করেছি। এই জন্য আমি চাই এই বড়া পাওয়ের দোকানটা তুমি আমায় দিয়ে দাও, আর তারপর তুমি ঠিক করে নাও যে তুমি আমার সাথে থাকবে না তোমার মেয়ের সাথে। শিল্পা আর লক্ষণের অনেক ঝগড়া হলো। লক্ষণ নিজের মেয়ে রিমার সাথে থাকতে শুরু করলো। শিল্পা নিজের ভাইকে গ্রাম থেকে ডেকে নিজের পরিবার থেকে আলাদা হয়ে বড়া পাও বিক্রি করতে শুরু করলো। কিন্তু ওই দোকানটা তো রিমার জন্যই চলতো। এই জন্য রিমার দোকানে খুব অল্প সংখ্যকই লোক আসতো। কিন্তু লক্ষণ আর রিমা একলা হয়ে গেছিল, আর লক্ষণের কাছে আর কোনো কাজ ছিল না। মা, আবার আমাদের সেই আগের মতন পরিস্থিতি হয়ে গেল। মা, আবার আমাকে একটা কাজ খুঁজতে বেরোতে হবে। শিল্পা আমার কাছ থেকে আমাদের দোকানটা কেড়ে নিয়েছে। নিজের ভাইকে ডেকে এনে ওর ভাইয়ের সাথে ব্যবসা শুরু করে ও তো আমাদেরকে একলা করে দিল রে। তুমি চিন্তা করো না বাবা, আমরা তো উল্টা বড়া পাও বেচতে পারি নতুন দোকান খুলে। উল্টো বড়া পাও? সেটা আবার কি করে হয় রে, বলবি আমায়? এটা নতুন প্রকারের বড়া পাও, যেখানে পাওয়ের ভেতরে আলু স্টাফিং করা হয় আর ওটাকে বেসনের মধ্যে ডুবিয়ে ফ্রাই করা হয়। একবার এই কথাটা আমি মাকেও বলেছিলাম, কিন্তু উনি আমাকে এটা করতে বারণ করে দেয়। এই জন্য আমি চাই যেন আমাদের দোকানে আমরা এটাই বিক্রি করি। তোর উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। আমি এক্ষুনি এই জিনিসের ব্যবস্থা করে কাল থেকেই ব্যবসাটা শুরু করে দেব। তাহলে আমিও তোমাকে এটা সাহায্য করতে শুরু করে দিই। খুব মজা হবে, আমাদের ব্যবসা নিশ্চয়ই বড় হবে। আর কি হতো, মানুষজনেরা উল্টো বড়া পাওয়ের ব্যাপারে কখনো শোনেইনি। যখনই ওরা জানতে পারলো যে রিমা উল্টো বড়া পাওয়ের দোকান খুলেছে, প্রত্যেকটি মানুষ রিমার দোকানে চলে আসতো উল্টো বড়া পাও খাওয়ার জন্য। প্রথম দিন থেকেই ব্যবসা খুব ভালো চলতে থাকলো, আর শিল্পার দোকান থেকে কেউই বড়া পাও কিনতই না। এই যে রিমা মা, আমাকেও একটু উল্টো বড়া পাও খাওয়াও না মা, খাওয়াও। আরে আমিও তো একবার খেয়ে দেখি নাকি। হ্যাঁ কাকা, এক্ষুনি আনছি। ওদের দোকান তো বেশ ভালোই চলছে, আর আমাদের দোকান যদি এইভাবে চলতে থাকে তাহলে আবার আমাকে বাড়ি ফিরতে হবে। এখানে মশা তাড়ানোর চেয়ে ভালো আমি বরং বাড়ি ফিরে যাই। কিন্তু তুমি আমাকে একলা ছেড়ে কি করে যেতে পারো? তাহলে এটাই কি তোমার ভাই হওয়ার দায়িত্ব? শিল্পার ব্যবসা না চলার কারণে সিদ্ধার্থ নিজের গ্রামে ফেরত চলে যায়, আর শিল্পা একলা হয়ে যায়। না ব্যবসা রইল, আর না ঘর, আর না ভাই সাহায্য করলো। আর অন্যদিকে রিমা ভালো স্কুলে যেতে শুরু করলো। ওর উল্টা বড়া পাওয়ের দোকান খুব ভালো চলতো। মানুষ দূর দূর থেকে আসতো ওর উল্টো বড়া পাও খেতে আর আনন্দ নিতে। বাবা, মা এখন একলা হয়ে গেছে। মা নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পেরেছে। তাহলে কি আমরা মাকে ফেরত নিয়ে আসি? এতে আমাদের পরিবার আবার এক হয়ে যাবে। লক্ষণ শিল্পাকে ক্ষমা করে দিল, আমার সোনা মা, আর ওকে ঘরে ফেরত নিয়ে এলো। আমার সোনা মা, আমি তোকে সব সময় বকেছি, কাজ করিয়েছি, কিন্তু তুই আমায় এত ভালোবেসেছিস। এই ব্যাপারে আমি সব সময় লজ্জিত থাকবো। যদি হয় তো আমায় ক্ষমা করে দিস মা। আমার ঘরের লক্ষ্মী তো তুই মা। তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমায় লজ্জায় ফেলছো। আমি তো তোমার মেয়েই, বলো। ব্যাস, তুমি শুধু একটা শর্ত দাও যে উল্টা বড়া পাও তুমি আমার থেকে বেশি খেয়ে দেখাবে। আমি চেষ্টা করে দেখব যেন আমি তোমার থেকে বেশি উল্টা বড়া পাও খাই। তুমি দেখো, এবার আমরা মা মেয়ে দুজনে মিলে এমন ব্যবসা করব যে পুরো শহরে এরম ব্যবসা আর কারোর হবে না।
আর এর জন্য আমিও তৈরি। আমার সোনা, আমি শুধু তোমায় উপহারই দেব, ঘরের কাজ থেকে দূরে রাখবো। লক্ষণের উল্টো বড়া পাওয়ের ব্যবসা খুব চলতো। পুরো পরিবার সুখে শান্তিতে থাকতে লাগলো।